দীপ্ত সংবাদে সঙ্গে আছি আমি মেহনাজ মনি। রাজধানী সহ দেশের অধিকাংশ এলাকায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুড়িগ্রামে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শীতের দাপটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। রাত থেকেই সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। রংপুরে হাড় কাঁপানো শীতে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহনগুলো। উত্তরাঞ্চলের আরেক জেলা সিরাজগঞ্জে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী ইউনুস আলী। ইউনুস, তীব্র শীতের কারণে জনজীবনে আসলে কি ধরনের প্রভাব পড়ছে এবং এখন তো প্রায় সকাল ১০টা, কুয়াশা কি কেটেছে? মুন্নি, যেমনটি বলছিলেন, তীব্র শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের স্বাভাবিক জীবনযাত্রা। এখন কিছুটা রোদ দেখা গেলেও সারাদিন মেঘে ঢাকা থাকছে সূর্য। দিনের বেলাও তীব্র তাপ অনুভূত হয়। আজ কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রাজারহাট আবহাওয়া অফিস জানিয়েছে আজ সকাল ৬টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতের দাপটে সবচেয়ে বিপাকে পড়েছে এই অঞ্চলের শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষগণ। তীব্র শীত এবং কনকনে ঠান্ডা থাকায় তারা কাজে বের হতে পারছে না। শীতের দাপট থেকে রক্ষা পাওয়ার জন্য শহর এবং গ্রাম অঞ্চলের দরিদ্র মানুষজন খড়কুটো দিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। গত ২ দিন ধরে কুড়িগ্রামে দিনের বেলা সূর্য তার আলো ছড়াতে পারছে না, যার কারণে দিনের বেলাও তীব্র শীত অনুভূত হয়। অন্যদিকে কুড়িগ্রামের নদ নদীর তীরবর্তী চর এবং দ্বীপচরের প্রায় ৪ শতাধিক চরের ৫ লক্ষাধিক মানুষ শীতের তীব্র কবলে পড়েছে। এসব এলাকার মানুষ শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করছে। অন্যদিকে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে ১২,০০০ কম্বল এবং ৪৯ লক্ষ টাকা শীতবস্ত্র কেনার জন্য সংশ্লিষ্ট উপজেলায় বরাদ্দ করা হয়েছে। এর বাইরেও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শীতার্ত মানুষের জন্য সাধ্যমতো শীতবস্ত্র সহায়তা করছে। মুন্নি, আপনাকে ধন্যবাদ ইউনুস। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে উপাচার্যের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ সময় উপাচার্য ঘোষণা দেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আর পোষ্য কোটা থাকছে না। বিশ্ববিদ্যালয়ের আইন ও যথাযথ প্রক্রিয়া মেনে পোষ্য কোটা বাতিলের আনুষ্ঠানিক নোটিশ দেয়া হবে বলেও জানান তিনি। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি বিজয় মিছিল বের করে। ছাত্রদের আরো দাবি দেওয়া আছে, এই প্রত্যেকটি দাবি দেওয়া আমরা অ্যাড্রেস করব, কিন্তু এই মুহূর্তে আমার অঙ্গীকার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বলে আর কোনো কোটা থাকছে না, কিন্তু এটা আমি একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে নিয়ে যাব। সাপ্তাহিক ছুটির দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে শুরু হয়েছে পাখি মেলা। এ বিষয়ে জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী এম এ হালিম। হালিম, দর্শনার্থীদের জন্য কত প্রজাতির পাখি সেখানে রাখা হয়েছে এবং আয়োজন কতক্ষণ পর্যন্ত চলবে? হ্যাঁ মুন্নি, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে এই প্রত্যেক বছরই এই পাখি মেলা হয়ে থাকে। ২০০১ সাল থেকে পাখি মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, যদিও করোনার কারণে এক বছরে পাখি মেলা অনুষ্ঠিত হয়নি। সেই হিসেবে এবার ২৪তম পাখি মেলা। তো এই পাখি মেলা উপলক্ষে আপনি যেমনটি বলছিলেন, আসলে এখানে এই
জীবন্ত পাখি সেটি আসলে দেখা হয় না। এখানে আসলে মূলত পাখি চিত্র প্রদর্শনী এবং এই পাখি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মূলত এই পাখি মেলার আয়োজন করা থাকে এবং সেই সাথে এখানে পাখি চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং এখানে পাখি দেখা প্রদর্শনী সব মিলিয়ে এখানে এই আয়োজনগুলো করে থাকে বিশ্ববিদ্যালয়ের এই প্রাণীবিদ্যা বিভাগ। এবং আমরা একটু আগে কথা বলেছিলাম প্রাণীবিদ্যা বিভাগের যিনি এখানে শিক্ষক রয়েছেন, তিনি বলছেন যে এবার এই পাখি মেলাটি মূলত একটু পরে এটি উদ্বোধন হবে এবং এই মেলাটি উদ্বোধন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি। সব মিলিয়ে এই পাখি মেলা উপলক্ষে কিন্তু এখানে আশেপাশে থেকে এবং বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু জড়ো হতে শুরু করেছেন এবং একটি আনন্দমুখর পরিবেশে এখানে রয়েছে। যদিও এবার আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে আগে আমরা দেখতে পেতাম সেই সুদূর সাইবেরিয়া থেকে এখানে অতিথি পাখিগুলো আসতো, কিন্তু এই বিগত কয়েক বছর যাবত এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে কিন্তু এবার পাখি খুব একটা আসছে না। এবং এই পাখি না আসার কারণে যেমন এই পাখি বিশেষজ্ঞ যারা রয়েছে তারা যেমনটি বলছেন, আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং সেই সাথে বিগত দিনে এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, যেখানে আতশবাজি থেকে শুরু করে এখানে শব্দ দূষণের বিষয়ে কিন্তু পাখি এখানে আসছে না। এবারও কিন্তু সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি খুব একটা আমরা দেখতে পাইনি। সব মিলে এই পাখির যে সংরক্ষণ এবং পাখির যে এখানে অতিথি পাখি এখানে যে খাবারগুলো খেত সেই লেকগুলো কিন্তু এখানে এই পানি দূষণের কারণে এখানে পাখি এখানে খুব একটা আমরা দেখতে পাইনি। তারপরেও এই প্রাণীবিদ্যা বিভাগ যেমনটি আশাবাদী, এবার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই পাখি মেলার মাধ্যমে এখানে যারা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলো এবং এখানে অবকাঠামো উন্নয়ন, যাতে পাখির এখানে একটি আসার যে উপযোগী পরিবেশ সেই বিষয়গুলো তারা এখানে এই সবাইকে সচেতন করার জন্য কিন্তু মূলত এই পাখি মেলার আয়োজন করা হয়েছে। তো এই ছিল মুন্নি আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাখি মেলার সর্বশেষ। জি হালিম, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এম এ হালিম। রাজধানীতে চলছে 11তম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার BAEA প্রদর্শনী। আগারগাঁওয়ের ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ IABর মাল্টিপারপাস হলে আগামী 6 জানুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী চলবে। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই আয়োজন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IABর সভাপতি স্থপতি আবু সাইদ এম আহমেদ ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এবং ডিরেক্টর মোহসিন হাবিব চৌধুরী সহ অন্যান্যরা। আমাদের এই প্রোগ্রামটার কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে দেশটির তদন্তকারী সংস্থা। তবে নিরাপত্তা বাহিনী এবং ইয়োলের সমর্থকরা তাদের প্রতিহত করেন। স্থানীয় গণমাধ্যম জানায়, ইয়োলকে গ্রেপ্তার করতে তার বাসভবন ঘেরাও করে তদন্তকারী সংস্থা ও পুলিশ। এ সময় ইয়োলের বাসভবনের সামনে তার সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। পরে তদন্তকারী কর্মীরা প্রবেশের চেষ্টা করলে ইয়োলের বাসভবনের ভেতরে থাকা সেনাবাহিনীর একটি দল তাদের বাধা দেয়। এই সময় প্রেসিডেন্টের বাসভবনের সামনে কয়েকশো পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে। এর আগে বৃহস্পতিবার ইয়োলের সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ হয়। এবারে খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এ আজ রয়েছে দুটি ম্যাচ। দুপুর 2টায় প্রথম ম্যাচে চিটাগং কিংসের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী, আর সন্ধ্যা 7টায় ঢাকা ক্যাপিটালস খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে। টানা 2 ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি বিগ বাজেটের দল ঢাকা ক্যাপিটালস। লিটন তামিমরা সেভাবে মেলেও ধরতে পারেননি নিজেদের। দ্বিতীয় ম্যাচে অবশ্য তাসকিনের বিধ্বংসী বোলিংয়ের মাঝেও 170 রানের স্কোর পায় তারা। তবে প্রথম ম্যাচে একেবারেই সাদামাটা ছিল পারফরমেন্স। আসলে নিজেদের সম্ভাবনা ধরে রাখতে তাই সবার আগে ভূমিকা রাখতে হবে ঢাকার টপ অর্ডার ব্যাটারদের। অবশ্য দায় এড়াতে পারবেন না পেস জুটি মুস্তাফিজ থিসারা পেরেরাও। ঠিক বিপরীত অবস্থানে খুলনা টাইগার্স। মাত্র একটি ম্যাচ খেললেও মাহিদুল অঙ্কন, উইলিয়াম বিস্ট্রোদের ব্যাটে ভর করে 200-র বেশি পুঁজি নিয়ে বড় জয় পেয়েছে তারা। জয়ের ধারা থেকে তাই কোনোভাবেই সরে আসতে চায় না। খুলনার কাছে হার মানা চিটাগং এরপর আর ম্যাচ জেতেনি আসরে। হারের বৃত্ত থেকে তাই বের হওয়া হয়নি তাদের। রাজনৈতিক কারণে সাকিব আল হাসানকে না পাওয়ায় এমনিতেই পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে চিটাগংকে। আসরে প্রথম জয়ের খোঁজে তাই বাড়তি চাপে আছে তারা। দুর্বার রাজশাহীর গল্পটা আবার ভিন্ন রকম। প্রথম ম্যাচে প্রায় 200 স্কোরের পরও হার মানলেও ব্যাটাররা প্রমাণ করেছিলেন নিজেদের। দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে নিয়ে জানান দিয়েছেন আগের যে কোনো আসরের চেয়ে এবারের রাজশাহী দলটা আলাদা। এখনো জয় না পাওয়া প্রতিপক্ষের বিপক্ষে তাই কিছুটা নির্ভর থাকতেই পারে রাজশাহীর মামুর ব্যাটাররা।
তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী, এমন খবরের পর থেকে গোটা দেশের ফুটবল অঙ্গনে বইছে আনন্দের হাওয়া। আগামী মার্চে ভারতের বিপক্ষে এএফসি বাছাইয়ের ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সি গায়ে তুলতে পারেন তিনি। জাতীয় দলে তার এই সংযুক্তি দেশের ফুটবলের সাময়িকভাবে উন্নয়ন ঘটাবে বলে মনে করছেন সাবেক ফুটবলাররা। কয়েক বছরের চেষ্টার পর অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরীকে পেতে যাচ্ছে বাংলাদেশ। ফিফার ছাড়পত্র পাওয়ায় আগামী কয়েক মাসের মধ্যে লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে। তাই তাকে নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনার মাত্রাটাও বেশি। এর আগে জামাল ভুঁইয়া, তারিক কাজিরা বাংলাদেশের হয়ে খেললেও হামজাই প্রথম যিনি ইউরোপে শীর্ষ পর্যায়ে খেলছেন। তবে জাতীয় দলে তার অন্তর্ভুক্তিকে সাময়িক উন্নয়ন বলে দেখছেন সাবেক ফুটবলাররা। এটা ক্ষণিকের ব্যাপার, একটা চমক, হামজা খেলবে বাংলাদেশ দলের, এটাই পার্মানেন্টলি বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলের জন্য এটা কখনোই ভালো কিছু বয়ে আনবে না। দেশের ফুটবলে দীর্ঘমেয়াদী উন্নয়নের পথ স্পষ্ট করেছেন তারা। আমি 2024 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিয়েছি। আমরা 2030 সালে আমরা কোয়ালিফাইং রাউন্ডে গিয়ে ভালো করব। আমরা টার্গেট নিতে হবে, এবং কিভাবে নেবেন, আমি কোন কোন ডিস্ট্রিক্টে গিয়ে প্লেয়ার এনে এর সাথে আমি অ্যাড করতে পারি এই 2-3 জন প্লেয়ার। এটাকে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার ভিতরে ছাড়তে হবে, এবং সেই তৃণমূল থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত যদি বাংলাদেশের ফুটবলের একটা স্ট্রাকচার আমরা সাজাতে পারি, তাহলে হয়তো বা চেঞ্জ আসবে। আদারওয়াইজ আমরা এই বিদেশি বাংলাদেশি বংশোদ্ভূত যতই বিদেশ থেকে খেলোয়াড় নিয়ে আসি না কেন, আলটিমেটলি বাংলাদেশের ফুটবলের কোনো উপকার হবে না। তারা মনে করেন জাতীয় দলে হামজার মতো তারকা ফুটবলারের আগমন দেশের জন্য গৌরবের। তার কল্যাণে ফুটবলের প্রতি তরুণরাও আকৃষ্ট হবে বলে মনে করেন এই সাবেক দুই ফুটবলার। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে যেটি, ভোটার তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ। খসড়া অনুযায়ী মোট ভোটার 12,36,00,000-এর বেশি। ইসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। বিএনপি বলছে জুনের মধ্যে নির্বাচনী প্রক্রিয়াও শেষ করা সম্ভব। পাশাপাশি কর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তৈরি পোশাক, এসি রেস্তোরাঁ, নন এসি হোটেল, মিষ্টি সহ 43 ধরনের পণ্য ও সেবার ভ্যাট বাড়তে পারে, এমন একটি রয়েছে। এবং পাশাপাশি শীতকালীন ডায়রিয়া নিয়ে দিনে 675 শিশু ICDDRBতে, এটিও রয়েছে। এবং আজও শীত থাকবে, কাল থেকে বাড়বে কুয়াশা, এরকম একটি খবরও রয়েছে। চলে যাচ্ছে পরের পত্রিকায়, দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, নতুন বছরে কেমন হবে রাজনীতির চিত্র, এমন একটি শিরোনামে তারা লিখেছে। এবং পাশাপাশি রয়েছে রেস্তোরাঁ ও পোশাক সহ 43 পণ্য ও সেবায় 15% ভ্যাট। কর বাড়ানো হলেও তা সামগ্রিক মূল্যস্ফীতিকে তেমন প্রভাবিত করবে না বলেছেন অর্থ উপদেষ্টা। এরপরেই রয়েছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, কোম্পানি নিচ্ছে দুধের স্বাদ, খামারির মনে বিষাদ, এমন একটি শিরোনাম তারা রেখেছে। এবং পাশাপাশি রয়েছে শীতের দাপটে কাঁপছে দেশ, আসছে তীব্র শৈত্যপ্রবাহ, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি, এমন কুয়াশা থাকবে আরও 2-3 দিন। সেই সাথে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ সেনাপ্রধানের, এমন একটি শিরোনাম রেখেছে। দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, বাংলাদেশ ব্যাংকের 8,10,16,23 হ্যাকিং, রিজার্ভ ডাকাতিতে কর্মকর্তারা, এমন একটি শিরোনাম তারা রেখেছে আসলে প্রধানে। এবং খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান। পাশাপাশি তারা রেখেছে প্রশাসনের তালা, অবরুদ্ধ 2 উপাচার্য, বিক্ষোভের মুখে রাবিতে পোষ্য কোটা বাতিল, এটি তারা রেখেছে। এরপরে রয়েছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনাম রেখেছে দলগুলোর চাপে ছাত্র নেতৃত্ব, রাজনৈতিক যে টানাপোড়েন সেটি রেখেছে। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।